হিমাচল প্রদেশ মূলত হিমালয় পর্বতমালায় অবস্থিত আমাদের পছন্দের একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন। হিমালয় থেকেই হিমাচল নামের উৎপত্তি, যে নামের অর্থ তুষারাবৃত ভূমি। ভৌগোলিক অবস্থান, জলবায়ু এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে হিমাচল পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়। হিমাচল প্রদেশে ঘুরে দেখার প্রচুর জায়গা রয়েছে, তবে আজ আমরা আলোচনা করব হিমাচলের সবথেকে বেশি পছন্দের জায়গা সিমলা মানালি নিয়ে। ভবিষ্যতে আপনারা যারা বাজেটে সিমলা মানালি ঘুরে দেখতে চাইছেন, আজকের পর্ব তাদের জন্য। তবে শুরুতেই বলে রাখি, সিমলা মানালি এই নিয়ে আমি দুবার ঘুরে দেখলাম। প্রথমবার নিজেরা প্ল্যান করে এবং অন্যবার ট্যুর পিকার্সের সাথে। আমি দুই নিয়েই আপনাদের সাথে আলোচনা করব, যেন সিমলা মানালি ট্যুর প্ল্যান করতে আপনাদের কোনো অসুবিধা না হয়। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। প্রথমেই দেখে নেওয়া যাক আমরা সিমলা কিভাবে পৌঁছব। সিমলা মূলত আপনারা দুভাবে পৌঁছতে পারবেন, এক ট্রেনে এবং দুই প্লেনে। এবার যেহেতু আমার মূল উদ্দেশ্য বাজেট ট্রিপ, তাই হাওড়া থেকে রাত 9:55 হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস ধরে শুরু হলো আমার জার্নি। বলে রাখি, হাওড়া থেকে কালকা পর্যন্ত নেতাজি এক্সপ্রেসের স্লিপার ক্লাসের ভাড়া 730 টাকা, থার্ড এসিতে 1895 টাকা, সেকেন্ড এসিতে 2710 টাকা এবং ফার্স্ট এসিতে 4585 টাকা। তবে কয়েকদিন হলো হাওড়া কালকা পুরনো নেতাজি এক্সপ্রেসের পরিবর্তে নতুন LHB কোচযুক্ত নেতাজি এক্সপ্রেস চালু করা হয়েছে, যা আপনাদের জার্নিকে আরও কমফোর্টেবল করে তুলবে। দীর্ঘ 30 ঘন্টা জার্নি শেষ করে এসে পৌঁছলাম কালকা। সময় তখন ভোর 4:30। যাই হোক, কালকা তো পৌঁছে গেলেন, এবার পৌঁছতে হবে সিমলা। কালকা থেকে সিমলা পৌঁছানোর দুটি উপায় রয়েছে, এক গাড়ি রিজার্ভ করে এবং দুই কালকা সিমলা টয় ট্রেনে করে। আমরা সিমলা পৌঁছানোর জন্য টয় ট্রেনকেই বেছে নিয়েছিলাম। আমার খরচ পড়েছিল 600 টাকা, যার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। সিমলা পৌঁছতে সময় লাগবে প্রায় 5 ঘন্টা। এই 5 ঘন্টার যাত্রাপথে প্রচুর টানেল, ব্রিজ, পাহাড়ি কার্ভ এবং অপূর্ব সুন্দর প্রকৃতি আপনাদের মন জয় করে নেবে। সময় তখন সকাল 11:15। আমরা এসে পৌঁছলাম সিমলা। এরপর স্টেশনের বাইরে থেকে একটি গাড়ি রিজার্ভ করে এসে পৌঁছলাম আমাদের আজকের হোটেলে। হোটেলের রুমটি ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দুদিকে দুটো, আর সাথে ইন্টারকম রয়েছে। এখানটায় রয়েছে একটা বড় মিরর, এই রয়েছে একটা বড় মিরর। এই সাইডে রয়েছে ওয়াশরুমে আসছি, তবে তার আগে এদিকটা দেখিয়ে দিই। এখানটায় দেখুন, এখানটায় রয়েছে বড় একটা টিভি রয়েছে, এখানেও একটা বড় মিরর রয়েছে, আর এখানে একটা জায়গা করা রয়েছে, ওয়ার্ড্রপ ঠিক বলবো না, নিচে কিছু ড্রয়ার রয়েছে। তবে এখানে আপনারা হ্যাঙ্গার লাগানো রয়েছে, আপনাদের যে কোনো সামগ্রী এখানে হ্যাং করে রাখতে পারবেন, মানে ড্রেস আপ যা আছে এখানে হ্যাং করে রাখতে পারবেন। আর এই সাইডে দেখুন একটা বড় গ্লাসের উইন্ডো রয়েছে। উইন্ডো থেকে এই দেখুন সামনের ভিউটা শুধু দেখুন, সাংঘাতিক ভিউ। মানে এখানটায়ও কিন্তু বসে আপনারা পুরো দিনটা কাটিয়ে দিতে পারবেন, এতটাই সুন্দর ভিউ। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে নিন। বিকেলে আজ আমরা পায়ে হেঁটেই ঘুরে দেখব সিমলা ম্যাল, রিজ, ক্রাইস্ট চার্চ, লক্কর বাজার এবং কালীবাড়ি। যে সামনে দেখুন এই রয়েছে ক্রাইস্ট চার্চ, আর এই হচ্ছে ওভারঅল রিজ। এই সামনে এখানটায় কিন্তু ড্রেস আপ পাওয়া যায়, মানে ভাড়া পাওয়া যায়। আপনারা যারা ড্রেস চেঞ্জ করে ছবি তুলতে চান তারা ওখানটায় অবশ্যই যাবেন। আচ্ছা, আপনাদের বলে রাখি, সিমলাতে আমরা থাকবো 2 দিন, আজ এবং কাল। যেহেতু 2 দিন অনেকটা জার্নি করে, অনেক ধকল সহ্য করে আমরা সিমলা পৌঁছেছি, তাই প্রথম দিন একটু বিশ্রাম নিয়ে নেওয়াই ভালো। সে কারণেই পায়ে হেঁটে সিমলার মেন কয়েকটি জায়গা ঘুরে
ফিরে আসুন রুমে, তারপর ডিনার সেরে আজকের মতো ঘুমিয়ে পড়ুন। সময় এখন 10:30 আর আমরা কিন্তু যে সিমলার যে সাইট সিনগুলো দেখলেন আপনারা পায়ে হেঁটে, মানে সিমলার রিচ থেকে শুরু করে ক্রাইস্ট চার্চ তারপরে কালীবাড়ি ঘুরে রুমে চলে এসেছি। জাস্ট আধ ঘন্টা হলো। অর্ডার করে দিয়েছিলাম আমাদের ডিনার, যেটা আমাদের রুমেই চলে এসেছে। তো রুমে আমরা নিয়ে নিয়েছি একটা, আমরা যেহেতু দুজনে আছি বলে দিই, একটা ভেজ অর্ডার করেছি, একটা নন ভেজ অর্ডার করেছি। মানে আমরা দুজনে কিন্তু মিশিয়ে খাবো। আপনারা চাইলে আপনারা যে কজন রয়েছেন সবাই ভেজ কিংবা সবাই নন ভেজও অর্ডার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে একবার আসুন দেখি খাবারের কোয়ালিটিটা কেমন। রুটি বেশ নরম, আর এই যে যেটা খাচ্ছি এটা হচ্ছে পনির দিয়ে মিক্সড ভেজ, টেস্টটাও কিন্তু সাংঘাতিক। গুড মর্নিং, এখন সময় সকাল 8:30 আর আমরা কিন্তু একদম রেডি হয়ে রয়েছি। আজকে আমাদের কাজ হচ্ছে আমাদের যে সিমলার লোকাল সাইট সিন রয়েছে, অর্থাৎ কুফরি বলুন কিংবা জাকু টেম্পল বলুন কিংবা আর যেগুলো পয়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে আমরা ঘুরে দেখব। গাড়ি অলরেডি আমাদের চলে এসেছে, নিচে দাঁড়িয়ে আছে প্রায় আধ ঘন্টা ধরে। আমরা অরিজিনালি প্রায় আধ ঘন্টা লেটে চলছি। আপনারা যারা আসবেন চেষ্টা করবেন আজকের দিনটা একটু তাড়াতাড়ি বেরোনোর, কারণ অনেকটা টাইম নেবে এই মানে লোকাল সাইট সিনটাতেও। তো চলুন, এখন কাজ হচ্ছে ব্রেকফাস্ট করা। ব্রেকফাস্ট অলরেডি আমাদের রুমে সার্ভ করে দিয়েছে, তো ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো সাইট সিনের উদ্দেশ্যে। পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন চেষ্টা করুন একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার, তারপর ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে বেরিয়ে পড়ুন সিমলার আরও কিছু জায়গা ঘুরে দেখতে। তো এই জাস্ট এসে পৌঁছলাম আমরা জাকু টেম্পলের সিঁড়ির সামনে। এই সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে উঠে যেতে হবে। এমনও নয় যে সবসময় এই পায়ে হাঁটার সিঁড়ি রয়েছে, এখানে কিন্তু এসকেলেটারও রয়েছে। আর এই যে যেই গাড়িটা, এটাতে করেই আমরা ঘুরে বেড়াচ্ছি। গাড়িটা এখানেই থাকবে আর বাকিটা আমাদের পায়ে হেঁটে যেতে হবে। তো চলুন একবার উপরে যাওয়া যাক। খুব বেশি সিঁড়ি নেই যেটা আমরা শুনলাম, কিছুটাই আছে, আর তারপরে স্কেলেটার শুরু হয়ে যাচ্ছে। আমরা এসে পৌঁছলাম জাকু টেম্পলের সামনে। জাকু টেম্পল সিমলার একটি প্রাচীন মন্দির, যা হনুমানজির উদ্দেশ্যে নিবেদিত। মন্দিরটি জাকু পাহাড়ের চূড়ায় অবস্থিত। রিচ থেকে এর দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। রামায়ণ অনুসারে হনুমানজির লক্ষণকে পুনরুজ্জীবিত করার জন্য সঞ্জীবনী নিয়ে ফেরার সময় এই স্থানেই কিছুক্ষণ বিশ্রাম নেন। জাকু টেম্পলে বেশ খানিকটা সময় কাটিয়ে গাড়িতে চড়ে রওনা দিলাম কুফরির উদ্দেশ্যে। তবে পথে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন গ্রিন ভ্যালি ভিউ পয়েন্টে। গ্রিন ভ্যালি ভিউ পয়েন্টে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসুন কুফরি। কুফরিতে আপনারা যদি জিপ সাফারি করতে চান সেক্ষেত্রে আপনাদের খরচ হবে 1500 টাকা জনপ্রতি, আর ঘোরাতে খরচ হবে 500 টাকা জনপ্রতি। তবে এই রেট কখনো ফিক্সড থাকে না। তো এসে পৌঁছে গেছি কুফরি, আর এই জায়গাটাকে বলছে ঠান্ডা নালা। দেখিয়ে দিই একবার, দেখুন এই যে এখানটায় প্রচুর গাড়িগুলো আসে, আর মানে আপনারা যে গাড়ি নিয়ে আসবেন সেই গাড়িগুলোও কিন্তু এখানেই দাঁড়াবে। এখানে দাঁড়িয়ে এখানে যে 4x4 গাড়িগুলো আছে সেই গাড়িগুলো করে কিন্তু আপনাদের আলাদা সাইট সিনে পাঠাবে। দুরকম অপশন আছে, একটা হচ্ছে ঘোড়া আর একটা হচ্ছে 4x4 জিপ। তো দুরকমভাবে সাফারি করা যায়, আপনাদের পছন্দ মতন সাফারি আপনারা করে নেবেন। আর এইখান থেকে দেখুন খুব সুন্দর একটা ভিউ আসছে, যে ভ্যালিটা রয়েছে ভ্যালিটার একটা বেশ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আর এখানেই বিভিন্ন রকম স্টল রয়েছে, কিন্তু আপনারা এখানে চা ম্যাগি এগুলো পেয়ে যাবেন। কুফরিতে চাইলে আপনারা অ্যাক্টিভিটিগুলো করে বা জিপ সাফারি করে রওনা দিন হোটেলের উদ্দেশ্যে। তবে ফেরার সময় আমরা সিমলা থেকে কিছুটা দূরে নালদেরা নামের একটা জায়গার কথা জানতে পারি। আপনারা চাইলে নালদেরা দেখে নিতে পারবেন। এখানেও হর্স রাইডিং হয়। নালদেরা আসতে ছোট গাড়িতে খরচ পড়ে 2 থেকে 2500 টাকা এবং বড় গাড়িতে খরচ পড়ে 2.5 থেকে 3000 টাকা। তবে আমি বলবো নালদেরা যে আসতেই হবে এমন কিছু নয়, হর্স রাইডিং আপনারা কুফরিতেও পেয়ে যাচ্ছেন। যাই হোক, যারা নালদেরা যাচ্ছেন তারা কিছুটা সময় নালদেরাতে কাটিয়ে হর্স রাইডিং করে ফিরে আসুন হোটেলে। তারপর রাত্রে চাইলে একবার ম্যাল থেকে ঘুরে আসুন, আর না হলে আজ রেস্ট করুন, কাল অনেক জার্নি করার আছে। গুড মর্নিং এভরিওয়ান, এখন সময় সকাল 8টা, আর আজ হচ্ছে সিমলা মানালি ভ্রমণ পর্বে আমাদের তৃতীয় দিন। আমরা এখন রয়েছি সিমলাতেই, যে হোটেলে ছিলাম সেখানেই রয়েছি। তবে আর কিছুক্ষণ পর আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাব কাসলের উদ্দেশ্যে। হ্যাঁ, আজ যাব কাসল,
তবে তার আগে এখনো ব্রেকফাস্ট করা বাকি আছে। কাসল, এই সিমলা থেকে কাসলের দূরত্ব গুগল ম্যাপ অনুযায়ী 208 কিলোমিটার। যেতে সময় লাগবে আমাদের 6.5 থেকে 7 ঘন্টা। এবার এটা যদি আমরা কোথাও না দাঁড়াই, তবে এর মাঝখানে আমরা 3-4 বার ব্রেক নেব। আর এই এসে গেছে আমাদের ব্রেকফাস্টে আমরা নিয়েছি, এখানটায় রয়েছে চা, আর রয়েছে আলুর পরোটা, আর সাথে রয়েছে এই দেখুন আচার রয়েছে, আর এখানটায় রয়েছে দই। এবারের মতন সিমলাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম কাসলের উদ্দেশ্যে। আগেই বলেছি আজকের জার্নি অনেক টাফ হতে চলেছে। প্রয়োজনীয় কিছু মেডিসিন আজ অবশ্যই সাথে রাখবেন। দুপুর 2টো, আর আমরা এসে পৌঁছেছি পান্ডো ড্যামের কাছে অবস্থিত এরকম একটা রেস্টুরেন্টটার নাম হচ্ছে নীলম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো যেহেতু 2টো বেজে গেছে, এখন করতে হবে লাঞ্চ, তাই এরকম একটা জায়গায় দাঁড়ানো। আর এখানে গরমটা কিন্তু একটু বেশি আছে, মানে আমরা যেরকম সিমলায় দেখেছিলাম যতটা ঠান্ডা ছিল, এখানে কিন্তু ততটা ঠান্ডা নেই, কারণ সিমলার উচ্চতা ছিল 2200 মিটারের আশেপাশে। আর এই যে জায়গায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পান্ডো, এখানকার উচ্চতা হচ্ছে ধরুন ওই 800 মিটারের কাছাকাছি। তো সেক্ষেত্রে এখানে কিন্তু গরমটা একটু বেশি। আমরা অর্ডার করেছিলাম কড়াই চিকেন এবং 2টো নান, দাম পড়েছিল 450 টাকা। লাঞ্চ সেরে আবারও বেরিয়ে পড়ুন, সামনেই রয়েছে পান্ডো ড্যাম। তো আমরা এসে পৌঁছে গেছি পান্ডো ড্যাম। মানে পান্ডো ড্যামের এটা কিন্তু অরিজিনালি একটা ভিউ পয়েন্ট। এখান থেকে মানে যে জলাধারটা, যেখান থেকে যেটা বাঁধ আর কি, যেখান থেকে জল ছাড়া হয়, সেটা খুব একটা ভালো দেখা যাবে না, মানে দেখাই যাবে না এখান থেকে আমরা শুধু জলাধারটা দেখতে পাচ্ছি। তবে জলটাও বেশ দেখতে সুন্দর লাগছে, অনেকটা বড় এই জলাধার। এরপর গাড়িতে চড়ে আবারও রওনা দিলাম কাসলের উদ্দেশ্যে। সময় এখন 3:56, আর আমরা এসে দাঁড়িয়েছি এরকম একটা জায়গায়। ওই যে ওই সাইডে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, এখানে এসে এই একটা ধাবায় আমাদের দাঁড়ানো হয়েছে। কতটা সুন্দর জায়গাটা! এটা হচ্ছে বেয়াস নদীর বেড, আর নদীতে জল একটু কম। এই নদীটা অরিজিনালি বর্ষার সময় কিন্তু সাংঘাতিক জল থাকে। কত সুন্দর রিভার বেডটা লাগছে একদম। ওই পাহাড়গুলোর উপরে কিন্তু সূর্যের আলো পড়ে রয়েছে। এই দিকটা একটু ছায়া, মানে আলো ছায়ার একটা খেলা চলছে, যেহেতু এখন প্রায় 4টে বেজে এসছে। আর এই দিকে দেখুন রেস্টুরেন্টটা, এখানেও কিন্তু আপনারা মানে কিছু স্ন্যাক্স কিংবা আপনাদের যা খাবার আইটেম সেগুলো এখানেও অর্ডার করে খেতে পারবেন। তো দেখুন একদম বেয়াস নদীর সামনে বসে কত সুন্দর জায়গাটা। এই হচ্ছে আজকের আমাদের রুম কাসলে। দেখুন কতটা সুন্দর রুমটা, রয়েছে একটা বড় বেড, এই দেখুন অনেকটা বড় বেডটা রয়েছে সাইড টেবিল, রয়েছে ইন্টারকম, এখানটায় বেশ একটা ছোট টি টেবিল রয়েছে, সাথে বেতের চেয়ার রয়েছে, খুব ভালো লাগছে। আর এখানটায় একটা বড় উইন্ডো রয়েছে, যেহেতু এখন রাত্রেবেলা, পর্দাটা যদি আমি সরিয়ে দিই তবু যে রাত্রে খুব বেশি ভিউ আপনারা দেখতে পারবেন এমনটা কিন্তু নয়। আর এই দেখুন এখানটায় কিছু লাগেজ স্পেস রয়েছে, আর এখানটায় টিভি রয়েছে, সে সাথে এদিকে একটা ছোট ব্যালকনি রয়েছে। ব্যালকনিটা যদি আমরা ওপেন করি, এটা দরজাটা যদি খুলি, সেক্ষেত্রে দেখুন এখানটায় কিন্তু সামনে রিভার বেড রয়েছে, পার্বতী নদী বয়ে চলে যায়, তার একটা আওয়াজ আমরা পাচ্ছি। বাট রাত্রেবেলা যেহেতু এই যে মাটিটা দেখতে পাচ্ছি আমরা, পাথরের মাটিটা, এরপরেই কিন্তু নদী রয়েছে। যাই হোক, এখন রাত্রেবেলা বলে দেখা যাচ্ছে না। চলুন
আর এদিকে দেখুন এই ব্যালকনিতেও বেশ দুটো চেয়ার একটা টেবিল রয়েছে, এখানে বসেও কিন্তু সময় কাটানো যাবে। আর এই দেখুন এই হচ্ছে ওভারঅল রুম, বেশ সুন্দর সিলিংয়ে কাজ করা রয়েছে, মানে উডেন কাজ করা রয়েছে, ফ্যান রয়েছে, একদম রুমটা কিন্তু বেশ পরিষ্কার। ট্যুর পিকার্স ভালো কাজ করেছে এই দিক থেকে। এবার চলুন একবার এইখানটা দেখিয়ে দিই একবার। এই দেখুন এটা রয়েছে একটা বড় মিরর, আর এদিকেই রয়েছে ওয়াশরুম। এই দেখুন রয়েছে গিজার, রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, এখানটায় দেখুন টাওয়াল দিয়ে দিয়েছে, শাওয়ার কিট দিয়েছে, আর এখানটায় রয়েছে একটা মিরর, রয়েছে ওয়াশ বেসিন। রাত্রে ডিনার সেরে আজকের মতন ঘুমানোর পালা। গুড মর্নিং এভরিওয়ান। যেমনটা আপনারা জানেন যে আমরা কাল রাতে কিন্তু এসে পৌঁছেছি কাসল, আর বর্তমানে যে হোটেলে রয়েছি তারই ব্যালকনিতে আমি দাঁড়িয়ে রয়েছি। আর ব্যালকনি থেকে দেখুন সামনে রয়েছে পার্বতী রিভার, খুব সুন্দর একটা মানে সাউন্ড, নদী যখন বয়ে চলে তার যে স্রোতের একটা সাউন্ড সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। পরের দিন যখন ঘুম ভাঙলো সময় তখন সকাল 8টা। সত্যি বলতে কাসলের সকালটা এতটাই সুন্দর লাগছিল যে আমরা ঠান্ডার মধ্যে আমাদের রুমের ব্যালকনিতে বসেই ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপর হোটেল থেকে চেক আউট করে আমরা রওনা দিলাম মণিকরণের উদ্দেশ্যে। প্রায় কিলোমিটার 12 পথ অতিক্রম করে এসে পৌঁছলাম মণিকরণ। মণিকরণে আপনারা দেখে নেবেন গুরুদ্বারা, শিব মন্দির এবং হট স্প্রিং বা উষ্ণ প্রস্রবণ। এই উষ্ণ প্রস্রবণের পাশ দিয়েই বয়ে চলেছে খরস্রোতা শীতল পার্বতী নদী। এই মণিকরণ নিয়ে শিখ এবং হিন্দুদের মধ্যে ধর্মীয় কিছু ইতিহাসের প্রচলন রয়েছে। শিখ ধর্মাবলম্বী মানুষেরা মনে করেন এখানে গুরু নানক আসার পর এই উষ্ণ প্রস্রবণের সৃষ্টি হয়, এবং হিন্দু ধর্মের লোকেরা মনে করেন এই স্থানের সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে মহাদেব শিব এবং দেবী পার্বতী এখানে অনেক দিন সময় কাটান। সে সময় দেবী পার্বতীর কানের দুল বা মণিকরণ এখানে হারিয়ে যায়। তখন শেষনাগ সেই কানের দুল খুঁজে বার করার সময় এই উষ্ণ প্রস্রবণগুলো সৃষ্টি করে। মণিকরণে বেশ খানিকটা সময় কাটিয়ে এবার আমাদের মানালির দিকে এগিয়ে চলার পালা। মণিকরণ থেকে ফেরার পথে দেখুন এই হচ্ছে পার্বতী রিভারের বেড। এখানে আসলাম, এখান থেকে নদীটা এতটা সুন্দর লাগছে, আপনারা যারা আসবেন অবশ্যই চেষ্টা করবেন একবার এই পার্বতী রিভার বেডে এসে নামার। এরপর আবারও সময় এগিয়ে চলার। যেমনটা আপনাদের বলেছিলাম রাফট বুকিং কাউন্টার দেখাবো। এই যে এখান থেকেই আপনারা রাফট বুকিং এবং প্যারাসেলিং করতে পারবেন। সময় এখন দুপুর 1টা, আর এসে পৌঁছে গেছি বৈষ্ণোদেবী টেম্পলের সামনে। হ্যাঁ, মানালি যাওয়ার পথে যখন আপনারা কাসল থেকে মানালি যাবেন তখন কিন্তু এই বৈষ্ণোদেবী টেম্পল পড়বে। এইরকম লোকেশনে টেম্পলটা অবস্থিত, বেশ ভালো। আমি সামনে থেকে একবার আপনাদের দেখানোর চেষ্টা করি। তবে এখান থেকে মানালির দূরত্ব কিন্তু খুব বেশি নয়, এখান থেকে মানালির দূরত্ব ওই 40 কিলোমিটারের মতন। আপনারা যারা আসবেন পথে অবশ্যই এই টেম্পলটা একটু ভিজিট করতে পারেন। সময় এখন দুপুর 2:30, আর আমরা এসে পৌঁছে গেছি 17 মাইল। এই জায়গাটাকে বাংলায় বললে 17 মাইল হয়, সেটা 17 মাইলস এরা বলে থাকে। তো এরকম একটা জায়গায় দেখুন এই একটা হোটেল রয়েছে, এখানে আমরা আমাদের লাঞ্চ সারবো। অর্ডার করেছিলাম তার প্রায় 15 মিনিট পর সব কিছু একদম ফ্রেশ ওরা বানিয়ে দিয়ে দিয়েছে। তো নিয়ে নিয়েছি আমরা ভাত, তার সাথে হ্যাঁ প্রথম কথা বলে রাখি, আমরা যে হোটেলে এসে দাঁড়িয়েছি এখন খাবার জন্য সেটা কিন্তু একটা ভেজ হোটেল, এখানে নন ভেজের কোনো আইটেম পাওয়া যায় না। তবে আমরা যেহেতু ধরুন কালকে থেকে জার্নিটা একটু খুব বেশি হয়ে যাচ্ছে, খুব বেশি কিছু আমরা অর্ডার করিনি। সাদামাটা সোজাসাপটা খাবার যেগুলো আমরা বেশি খেয়ে থাকি বাড়িতে কিংবা অন্যান্য জায়গায় দেখবেন সেরকমই কিছু আমরা অর্ডার করেছি। আমরা নিয়ে নিয়েছি স্টিম রাইস, এখানে রয়েছে ডাল। ডালটা যদিও ডালের মতন একটু কম লাগছে, বাট খেয়ে দেখবো কীরকম টেস্ট হয়েছে। তো আমি নিয়ে নিলাম ডাল, আর সাথে রয়েছে কিন্তু মিক্সড ভেজ। এই দেখুন এই হচ্ছে মিক্সড ভেজ। তো একটু মিক্সড ভেজ নিয়ে নিই, চলুন এবার একটু টেস্ট করে দেখি কেমন। আর তার সাথে দিয়েছে পিকলস।
পিকেল আর নেবো না, তো চলুন একটু টেস্ট করে দেখা যাক। দেখতে ডালটা অন্যরকম, কিন্তু খেতে টেস্ট আছে, ভালো লাগছে কিন্তু খেতে। মানে একেবারেই আমরা যেরকম ডাল খেয়ে থাকি সেরকম নয়, বেশ ভালো একটা টেস্ট আছে। ভালো। তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। খাবার দাবার মোটের উপরে কিন্তু ভালো ছিল, খুব লাইট একদম, মানে খুব হেভি কোনো খাবার দাবার নয়, কোনো মশলা বেশি ব্যবহার করেনি, একদম লাইট। লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম মানালির উদ্দেশ্যে। তবে হাতে যেহেতু অনেকটা সময় রয়েছে, তাই প্রথম হিড়িম্বা দেবী টেম্পল যাব বলেই ঠিক করলাম। এই পাইন বনে ঘেরা হিড়িম্বা দেবীর মন্দির মানালির পর্যটকদের কাছে এক মুখ্য পর্যটন কেন্দ্র। তবে বরফের মাঝে এই মন্দিরের সৌন্দর্যতা আরও অনেক বৃদ্ধি পায়। ডিটেলস ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। হিড়িম্বা দেবী টেম্পল দেখে এসে পৌঁছলাম মানালি ক্লাব হাউস। আমরা এখন এসে পৌঁছে গেছি ক্লাব হাউসে। ক্লাব হাউস কিন্তু হিড়িম্বা দেবী টেম্পলের একদম পাশে, খুব বেশি দূরে নয়। আপনারা পায়ে হেঁটেও পৌঁছে যেতে পারবেন, কিংবা যাদের গাড়ি রয়েছে, মানে গাড়ি রিজার্ভ করা রয়েছে, তারা গাড়িতে করেও চলে আসতে পারবেন। এখানকার এন্ট্রি ফি হচ্ছে মাত্র 25 টাকা পার পারসন। তো 25 টাকার বিনিময়ে আপনারা কী করতে পারবেন, আপনারা বেশি কিছু না, জাস্ট আপনারা এই ভেতরটা ঢুকে ঘুরে দেখতে পারবেন। আর এখানে যে এক্সট্রা অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো, সেগুলো কিন্তু চার্জেবল। ওগুলো যদি আপনারা করতে চান, এক্সট্রা চার্জ আপনাদের পে করতে হবে। ক্লাব হাউস দেখে এসে পৌঁছলাম মানালিতে এবারের মতো আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের রুম, কি কার্ড দিয়েছে, চলুন ভেতরে যাওয়া যাক। এই দেখুন, এখানটায় কার্ডটা দিয়ে দিই, সব লাইট জ্বলে গেল। এবার দেখুন, এই হচ্ছে ঢুকেই প্রথমে রয়েছে একটা বড় আয়না। এখানটা আমরা আমাদের লাগেজপত্র সব রেখেছি। আর রয়েছে দুটো চেয়ার, রয়েছে একটা টি টেবিল, আর এখানটায় দেখুন বড় একটা বেড রয়েছে, ভীষণ বড়, মানে খুবই সুন্দর লাগছে বেডটা দেখতে। আর এই হচ্ছে দেখুন, সামনে একটা উইন্ডো রয়েছে, এখানে রয়েছে টিভি, রয়েছে একটা ক্যাবিনেট, আর এখানটায় ড্রয়ার রয়েছে, জলের বোতল রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে। আর উইন্ডো থেকে দেখুন এই যে বাইরের বেশ সুন্দর একটা ভিউ আসছে, দূরের পাহাড়গুলোও বেশ ভালোভাবে দেখা যাচ্ছে কিন্তু। আর এই দেখুন, আরেকবার রুমটা দেখিয়ে দিই আপনাদের, অনেকটাই বড় আর অনেকটাই সুন্দর রুম। তো চলুন এবার ওয়াশরুমটা আমরা দেখে নিই। ওয়াশরুমটা হচ্ছে ঠিক এই দেখুন, এই যে দরজা দিয়ে ঢোকার পরেই তার সামনেই কিন্তু ওয়াশরুম রয়েছে। বড় একটা মিরর রয়েছে, সুন্দর একটা বেসিন রয়েছে এখানটায় লিকুইড সোপ রয়েছে। আর এদিকটায় দেখি, এদিকটায় দেখুন আর রয়েছে বডি ওয়াশ রয়েছে, শ্যাম্পু রয়েছে, এখানটায় কল রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে একটা ছোট্ট এক্সস্ট লাগানো রয়েছে। আর দেখুন এর সিলিংটাও কিন্তু উডেন ফিনিশ। রুমে পৌঁছতে আমাদের প্রায় 5টা বেজে গেছে। এখন একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় কিন্তু ম্যালে যাব। এসে পৌঁছলাম মানালি ম্যালে। মানালি ম্যাল আমার কাছে অনেকটাই গ্যাংটক ম্যালের মতো মনে হয়। সময় এবার ডিনার করা। ম্যাল থেকে ফিরে তাড়াতাড়ি ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন, কাল আপনাদের এই ট্রিপের সবথেকে পছন্দের দিন হতে চলেছে। গুড মর্নিং। এখন সময় সকাল 9টা, আর অন্যান্য দিনের মতন আজও আমরা প্রায় আধ ঘন্টা লেটে চলছি। মানে এখানে এতটা ঠান্ডা যে সকালবেলায় উঠতে ইচ্ছে করছে না। তো যাই হোক, উঠে রেডি হয়ে গেছি, এখন যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করার পর আমরা বেরোবো সাইট সিনের উদ্দেশ্যে। আজকের সাইট সিনে আমাদের যেটা মেন রয়েছে সেটা হচ্ছে রোথাং পাস, তারপরে অটল টানেল, এইগুলো রয়েছে সাইট সিনে। চলে এসেছে আমাদের ব্রেকফাস্টে আমরা নিয়েছি পুরি, নিয়েছি সবজি দিয়ে রয়েছে, আর এখানটায় সার্ভ করে গেছে টোস্ট। তো তাড়াতাড়ি ঝটপট ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়তে হবে। আর হ্যাঁ, সে সাথে চাও রয়েছে কিন্তু। তো যাই হোক, এখন আমাদের পালা হচ্ছে ব্রেকফাস্টটা একটু ট্রাই করার, দেখি কেমন হয়েছে, একটু টেস্ট করে দেখা যাক আগে। দারুণ খাবার নিয়ে সত্যি কোনো কথা হবে না। ট্যুর পিকার্সের থ্রু যে কটা ট্রিপ করেছি, খাবার আর রুম এগুলো সত্যি অতুলনীয়, দারুণ। এই বাজেটে যে ওরা এত সুন্দর কিছু প্রোভাইড করে যাচ্ছে আমাদের, জানি না কি করে করছে, কিন্তু সত্যি করছে। আর খাবার দাবার বেশ ভালো। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম
আমাদের আজকের গন্তব্য রোথাং পাসের উদ্দেশ্যে। সময় এখন 10:25 আর আমরা কিন্তু বেরিয়েছি, আপনারা জানেন, মানালি সাইট সিনে। আজকে আমাদের রয়েছে কোকসার, সিসু ভিলেজ, অটল টানেল, সোলাং ভ্যালি আর সাথে রয়েছে রোথাং পাস। তো সেই রোথাং পাস যাওয়ার সময় দেখুন এই যে একটা জায়গা দাঁড়িয়ে রয়েছি আমরা, এই জায়গাটার নাম হচ্ছে কিনু। এত সুন্দর ল্যান্ডস্কেপ আসছে দেখুন, মানে দাঁড়িয়ে শুধু এই জায়গাটা যখন আপনারা যাবেন এখান থেকে, এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ মনে হবে যেন এই ল্যান্ডস্কেপটাকেই দেখতে থাকি। দুদিকে পাহাড়, মাঝখানে একটা পাহাড়ে কিন্তু চূড়ায় আমরা বরফও দেখতে পাচ্ছি। আর সেখান থেকে একটা নদী নেমে আসছে, নদীটার নাম হচ্ছে সোলাং নালা বলে এখানে এই নদীটা, এটা হচ্ছে সোলাং নালা। এই দেখুন কত সুন্দর ল্যান্ডস্কেপটা, একটু জুম আউট করি তাহলে ভালো বোঝা যাবে। দেখুন এই সবুজ পাহাড়, এখানে পাহাড়, এই যে পাহাড়টা, পাহাড়ের চূড়ায় কিন্তু বরফ রয়েছে। আর এখান থেকেই দেখুন একটা নদী নেমে এসছে, নদী বয়ে চলেছে। এসে পৌঁছে গেছি অটল টানেল। এই হচ্ছে দেখুন পাশেই রয়েছে অটল টানেল। আমাদের কিন্তু গন্তব্য ছিল প্রথম আমরা যাব হচ্ছে ধরুন একদম শেষ যে পয়েন্টটা রয়েছে সেখানটায় যাওয়ার কথা ছিল আমাদের প্রথমে, অর্থাৎ রোথাং পাস। রোথাং পাস থেকে ফেরার পথে একটা একটা করে আমরা স্পট দেখতে দেখতে আসবো, এরকমই কথা ছিল। তবে এই দেখুন যখন আমরা পার করছি অটল টানেল, তো ইচ্ছে হলো এখানটায় দাঁড়িয়ে এই ভিডিওটা আপনাদের একবারে দেখিয়ে দিই, আর পরে দ্বিতীয়বার আর করার দরকার হয় না। এই হচ্ছে অটল টানেল। চলুন আমরা এখন অটল টানেলের ভেতরে যাব। আমরা পার করছি অটল টানেল। 9.2 কিলোমিটার দীর্ঘ এই টানেল নির্মাণ করা হয় রোথাংকে বাইপাস করার কারণে। শীতকালে বেশিরভাগ সময় রোথাং পাস বরফের কারণে বন্ধ থাকে, তবে এই টানেল চালু হওয়ার পর রাস্তা বন্ধ, সেটা কি জিনিস? তো এই দীর্ঘ 9.2 কিলোমিটার লম্বা টানেল পার করে আমরা বর্তমানে যে অংশে পৌঁছেছি, এই অংশটা কিন্তু স্পিতির আন্ডারে আসে। তো আমরা এখন স্পিতিতে আছি আর আমরা এখন যাচ্ছি রোথাং পাস। চলুন পথে আরও যা সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে পাবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সময় 11:50 আর এসে পৌঁছে গেছি কিন্তু রোথাং। দেখুন কতটা সুন্দর জায়গাটা, দূরে কিন্তু পাহাড়ে বরফ দেখা যাচ্ছে। এই রোথাং আসার সময় কিন্তু এটাই, মানে নভেম্বরের একদম ফার্স্ট অবধি, যতক্ষণ না বরফ পড়বে ততক্ষণ আপনারা রোথাং আসতে পারবেন। অপূর্ব সুন্দর কিন্তু এই জায়গাটা। তো চলুন, সামনে একটা লেক রয়েছে, আপনারা চাইলে এখানটা কিন্তু ঘোড়া পাওয়া যায়, আপনারা ঘোড়ার পিঠে চড়ে সেই লেকের কাছে যেতে পারবেন, কিংবা এটিভি বাইক রয়েছে সেই বাইকে করে কিন্তু আপনারা লেকের কাছে যেতে পারবেন। আবার এমনও কিছু বেশি দূরে নয় যেখানে আপনারা পায়ে হেঁটে যেতে পারবেন না, আমরা কিন্তু পায়ে হেঁটেই যাচ্ছি। রোথাং পাসের এই 13,000 ফুট উচ্চতায় রয়েছে একটি লেক। নীল আকাশের নিচে স্বচ্ছ জলে পাহাড় এবং পাহাড়ের চূড়ায় থাকা বরফের প্রতিবিম্ব, উফ, যেন চোখ ফেরানোই অসম্ভব। তবে যেটা বলবো, এখানে মোবাইলের নেটওয়ার্ক থাকে না, তাই আপনারা যারা একসাথে আসছেন সবাই একসাথেই থাকার চেষ্টা করবেন। রোথাং পাসে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য সিসু ভিলেজের উদ্দেশ্যে। তো রোথাং পাস থেকে ফেরার পথে আমরা বর্তমানে রয়েছি কোকসারও কিন্তু একটা স্নো পয়েন্ট। আপনারা যখন আসবেন, ধরুন শীতের সময় আসছেন, যখন বরফ পড়েছে তখন কিন্তু আপনারা রোথাং অবধি যেতে পারবেন না, তখন আপনাদের কোকসারই লাস্ট। আর এখানে কিন্তু তখন দেখবেন যে বরফে পুরো সাদা হয়ে থাকে, বিভিন্ন স্নো অ্যাক্টিভিটি এখানেও তখন হয়ে থাকে। আর যাই হোক, কোকসারে এসে আমরা বর্তমানে নিয়েছি দেখুন ভেজ ম্যাগির
কোয়ান্টিটি এখানে যথেষ্ট কম দাম অনুযায়ী। এই একটুখানি ম্যাগি আমাদের দাম পড়লো 70 টাকা, এটার দাম হচ্ছে 70 টাকা। যাই হোক, যেহেতু একটু মানে জায়গাটা অনেকটা হাইটে, এখানে ক্যারিং কস্টও কিছু থাকে, সে কারণে দামটা একটু মানে আমাদের ওই সব জায়গার থেকে এই জায়গার দামটা অনেকটাই বেশি হয়ে থাকে। রোথাং পাস, কোকসার এগুলো কমপ্লিট করার পর আমরা বর্তমানে এসে পৌঁছেছি কিন্তু সিসু ভিলেজ। এই যে পুরো এরিয়াটাই না, দেখুন এইদিকে আপনারা ঘরবাড়ি যেগুলো দেখতে পাচ্ছেন পুরো অনেকটা নিয়েই কিন্তু এই ভিলেজটা। তবে এই যে এখন যে বর্তমানে আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে এখানকার হেলিপ্যাড, অর্থাৎ সিসু ভিলেজের হেলিপ্যাড। আর দেখুন ওপর দিয়ে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কিন্তু লে লাদাখ। আর এই দেখুন এখানটায় রয়েছে ঝর্ণা, আমি যদি একটু জুম করি তাহলে আপনারা ভালোভাবে দেখতে পাবেন। এই দেখুন, এই হচ্ছে ঝর্ণা। আর একটু জুম করি, এই দেখুন পরে যে ঝর্ণাটা রয়েছে, আপনারা যদি ঝর্ণার কাছে যেতে চান, মানে ঝর্ণাটাকে যদি কাছ থেকে দেখতে চান, সেক্ষেত্রে কিন্তু এই নদীটা পার করতে হবে। আর এই নদী পার করার একটাই উপায়, সেটা হচ্ছে এই জিপ লাইন। আপনাদের জিপ লাইনের মাধ্যমে নদীটা ক্রস করতে হবে। তারপরে ওপার থেকে কিন্তু 1 কিলোমিটারের একটা ট্রেক রয়েছে, সেটা কমপ্লিট করে তবেই আপনারা এই ঝর্ণার কাছে যেতে পারবেন। দেখুন সবাই কিন্তু ওভাবেই যাচ্ছে। সিসুতে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে, কারণ বলে দিই, ধরুন সবাই তো আর রোথাং পাস যেতে পারছে না, সবাই পারমিটও বার করতে পারে না। সেক্ষেত্রে কি হয়, এই সিসুতে আসলে আশেপাশে বরফও দেখা যায়, আর জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। এখানটায় একটা লেক রয়েছে, চলুন লেকের কাছে যাব। তো এই হচ্ছে দেখুন সিসু ভিলেজের লেক, মানে সিসু লেক বলে যেটাকে। এখানে কিন্তু বোটিং হয়, এই দেখুন এখানে টিকিট কাউন্টার রয়েছে, তো এখান থেকে আপনারা টিকিট কেটে বোটিং করতে পারবেন। সামনে বোটিং হচ্ছে, এই দেখুন। সিসু ভিলেজে বেশ খানিকটা সময় কাটিয়ে এসে পৌঁছলাম সোলাং ভ্যালি। সময় এখন বিকেল 4:05, আর আমরা এসে হাজির হয়েছি কিন্তু আমাদের আজকের লাস্ট স্পট, অর্থাৎ সোলাং ভ্যালি। এই দেখুন এই হচ্ছে সোলাং ভ্যালি। তো আমি একবার আপনাদের দেখিয়ে দিই এই সোলাং ভ্যালিতে আপনারা কি কি অ্যাক্টিভিটি করতে পারবেন বা কোথা থেকে কি করা হয়। এখানটায় দেখুন এই হচ্ছে প্যারাগ্লাইডিং হচ্ছে এখানটায়, মানে ওপর থেকে গ্লাইড করে এরা কিন্তু এখানে নামছে। এই দেখুন এই রয়েছে হট এয়ার বেলুন, এটা একটা সার্টেন হাইট অবধিই কিন্তু এটা উঠবে, এটা চারিদিকে বাঁধা রয়েছে, জাস্ট এটা উপরে উঠবে এবং ওপর থেকে আপনাদের একটা ভিউ আপনারা এখান থেকে দেখতে পাবেন। দেখুন এটা একটা নির্দিষ্ট উচ্চতায় উঠে কিন্তু এটা থেমে যাবে। এই দেখুন এখন এই হচ্ছে রোপওয়ে স্টেশন। এই দেখুন রোপওয়েগুলো আসছে, দেখেছেন এই যে রোপওয়েগুলো আসছে, এই একটা রোপওয়ে উপরে যাচ্ছে। তবে আপনারা যারা সোলাং ভ্যালি আসছেন তাদের জন্য বলে রাখি, সোলাং ভ্যালি কিন্তু সব থেকে ভালো লাগে বরফের সময়। এখন দেখুন একটু খালি খালি রয়েছে, তবে প্রত্যেকটা অ্যাক্টিভিটি কিন্তু চালু রয়েছে। আজকের মতন সাইট সিন কমপ্লিট করে ফিরে আসুন হোটেলে। যদি কোনো কিছু কেনাকাটার থাকে তবে আজ সন্ধ্যের সময় মেল থেকে কিনে ফেলুন। তারপর ডিনার সেরে আজকের মতো ঘুমানোর পালা। সময় 9:55 আর ব্রেকফাস্ট টেবিলে অলরেডি আমরা চলে এসেছি। আজ আমাদের সিমলা মানালির যে ভ্রমণ পর্ব চলছে তার শেষ দিন। আমরা রয়েছি মানালিতে। আপনারা দেখলেন এই গত 5 রাত 6 দিনের আমরা কোথায় কোথায় ঘুরলাম, সিমলা, কাস্তোল, মানালি, সব বিস্তারিত তথ্য কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আমরা আপলোড করেছি। আজ তার শেষ পর্ব। মনটা একটু খারাপ যে এত সুন্দর একটা ট্যুর শেষ হচ্ছে। নিয়ে নিয়েছি ব্রেকফাস্টটাও করতে হবে। চেক আউট টাইম 10টা প্রায় বেজেই গেছে। যাই হোক চলুন ব্রেকফাস্টটা সেরে তারপর চেক আউট করি। সময় এখন 10:30 আর উঠে পড়লাম গাড়িতে। তো মানালিকে বিদায় জানিয়ে আজকের মতন যাত্রা শেষ করে আমরা এগিয়ে চলেছি কালকার উদ্দেশ্যে। তবে
যখন আমরা গাড়িতে উঠবো সেই সময় কিন্তু একজন বাঙালি দম্পতির সঙ্গেও আমাদের পরিচয় হলো। তারাও ট্যুর পিকার্সের থ্রুই এসছে, তাদের সাথে কথা বললাম, কি জানতে পারলাম না জানতে পারলাম সেগুলো আপনাদের জন্য অবশ্যই থাকলো, একটু দেখে নিন তাদের ফিডব্যাকটা। মানে তারাও কিন্তু ট্যুর পিকার্সের থ্রুই এসছে, তারা কি বললো ট্যুর পিকার্স সম্বন্ধে সেটা আপনাদের জন্য রইল। ট্যুরটা খুবই ভালো ছিল। আমরা সিমলা কুলু মানালি আসার জন্য খুঁজছিলাম বিভিন্ন ইয়েতে, তো ওখান থেকে ট্যুর পিকার্সের বিশ্বজিৎ দার সাথে আমাদের কন্ট্যাক্ট হয়। তো আমরা খুব এনজয় করেছি, এখানকার হোটেলগুলো খুব ভালো ছিল। আমরা এখন মানালিতে রয়েছি, খুব ভালো। আমরা এখান থেকে এখন কালকা ব্যাক করবো, ওখান থেকে আমাদের হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস হাওড়া কালকা করে ব্যাক করছি। আমরাও একই মানে সেই ট্যুর পিকার্সের থ্রুই কিন্তু ট্যুর করছি, আর এখানে এসে পরিচয় হয়ে গেছে কিন্তু এনাদের সাথে। এনারাও সেই একই জায়গা থেকেই, আমরা কলকাতা থেকেই এসেছি, তো পরিচয়ও ভালো লাগলো। আর ওনাদের কাছ থেকে আমরাও ফিডব্যাকটা নিয়ে নিলাম আপনাদের জন্য, যে এই ট্যুর পিকার্স কেমন ট্যুর করাচ্ছে না করাচ্ছে। আমরা কালকা থেকে নামার পর মানে অরিজিনালি সিমলা পৌঁছানোর পর সিমলা, কাসল, মানালি সব জায়গায় কিন্তু হোটেল, খাবার দাবার সবই ভালো পেয়েছি। আপনাদের আশা করি কোনো কিছু খাবার দাবার খুব ভালো ছিল, হোটেলও অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা ডিউলাক্স প্যাকেজ পেয়েছি। একদম খুব অ্যাফোর্ডেবল প্রাইস। কলকাতা থেকে যারা আসতে চাইছেন তাদের সবাইকে বলবো ট্যুর পিকার্সের বিশ্বজিৎ দার সাথে কন্ট্যাক্ট করে নিতে। আর আমাদের অমিত জি খুব ভালো করে প্রত্যেকটা সাইট সিন খুব সুন্দর করে দেখেছে, খুব যত্ন নিয়ে গাড়ি যেতে মেন কথা হচ্ছে ট্যুর পিকার্সের যে কজন ড্রাইভার আমরা পেয়েছি কাউকে কিন্তু খারাপ পাইনি, না খুব ভালো, খুব জায়গা ওয়েট করেছে, বুঝিয়েছে কোন জায়গায় কোথায় কি, খুব কোঅপারেটিভ, খুব ভালো লেগেছে। এবং বাঙালিরা যারা আসতে চাইছেন অ্যাফোর্ডেবল প্রাইসে ডিলাক্স হোটেল এবং ভালো ঘোরার জন্য সিমলা, কুলু, মানালি, কাসল, মণিকরণ একদম আমরা ঘুরলাম, খুব ভালো। একদম নিশ্চিন্তে বিশ্বজিৎদার সাথে কন্ট্যাক্ট করে চলে আসতে পারে। মানালি থেকে কালকার দূরত্ব 245 কিলোমিটার, পৌঁছতে সময় লেগে যাবে প্রায় 6 ঘন্টা। এবার খরচ সম্বন্ধে আপনাদের কিছু ধারণা দিয়ে রাখি। ট্যুর পিকার্স 2 ধরনের প্যাকেজে সিমলা মানালি ট্রিপ করিয়ে থাকে, স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং ডিলাক্স প্যাকেজ। চাইলে আপনারা এইসব প্যাকেজের থেকে ফুড বাদ দিতে পারবেন। আমি খরচের ডিটেলস স্ক্রিনে দিয়ে রাখলাম। এছাড়া আপনারা আপনাদের পছন্দ মতো ট্যুর কাস্টমাইজডও করিয়ে নিতে পারবেন। ট্যুর পিকার্সের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া রইল। এছাড়া এর আগে আমি যখন নিজে ট্যুর প্ল্যান করে সিমলা মানালি এসেছিলাম, তার ট্যুর গাইড পর্বের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, অবশ্যই একবার দেখে নেবেন। তবে আপনারা কিভাবে ট্যুর প্ল্যান করলে কত খরচ হতে পারে তার পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। কেমন লাগলো সিমলা মানালি ভ্রমণের এই পর্ব জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে বা আপনাদের জন্য হেল্পফুল মনে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। শীঘ্রই ফিরবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে।